অপারেশন তেল আবিব ২ ১০ আহমদ মুসা জেরুসালেমে পৌঁছে প্রধানমন্ত্রীর প্রশাসনিক ভবনের সামনে গাড়ি থেকে নেমেই দ্রুত সিঁড়ি ভেঙে দোতলার বারান্দায় উঠে গেল। সামনেই প্রধানমন্ত্রী মাহমুদের অফিস কক্ষ, দরজা খোলা। আহমদ মুসা দ্রুত প্রবেশ করল অফিস কক্ষে। প্রধানমন্ত্রীর অফিস কক্ষের সোফায় বসেছিল আবদুল্লাহ জাবের, আবদুল্লাহ আমিন, এহসান সাবরি, জাফর জামিল, জুবায়ের আওয়াস, তালাত বে, সবাই এরা ফিলিস্তিন বিপ্লবের এক একটি করে স্তম্ভ, সংগ্রামের মণিমাণিক্য। সবারই উদ্বেগ আশঙ্কায় মুষ্টে পড়া চেহারা। আহমদ মুসাকে দেখেই সবাই উঠে দাঁড়াল। আহমদ মুসা সালাম দিয়েছিল। ওরা সালাম গ্রহণ করল। প্রধানমন্ত্রী মাহমুদ তার টেবিলে ছিল না। মাহমুদ কোথায় জিজ্ঞাসা করল আহমদ মুসা। কারো কাছ থেকে উত্তর এল না। সবার মুষড়ে পড়া চেহারায় ফেনিয়ে উঠেছে যেন বাঁধ ভাঙা আবেগ। বিপদগ্রস্ত অসহায় কোনো মানুষ হঠাৎ স্বজনকে কাছে পেয়ে যেমন বাকরুদ্ধ কান্নায় ভেঙে পড়তে পারে, এদের অবস্থা তাই। এদের দুচোখ থেকে দরদর করে নামছে অশ্রু। এ সময় পাশের রুম থেকে মাহমুদ এসে তার অফিস কক্ষে প্রবেশ করল। আহমদ মুসাকে দেখেই ছুটে এসে জড়িয়ে ধরল। সে আরও শিশুর মতো কেঁদে ফেলল আহমদ মুসাকে পেয়ে। আহমদ মুসা পিঠে হাত বুলিয়ে সান্ত্বনার স্বরে বলল, মাহমুদ, তুমিও এভাবে ভেঙে পড়েছ? তুমি না প্রধানমন্ত্রী? মুসা ভাই, এই প্রথম কাঁদলাম। আল্লাহর পরে আপনার কাছে ছাড়া আমার তো কাঁদার জায়গা নেই। এটুকু না কাঁদলে আমি মরে যাব। মুসা ভাই, সিনবেথের টর্চার সেল থেকে একদিন আমি তাকে উদ্ধার করে এনেছিলাম। দ্বিতীয়বার সে সেই টর্চার সেলে বন্দী হয়েছে আরও অনেক বেশি অপরাধ নিয়ে। আমি যে ভাবতেও পারছি না মুসা ভাই। অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল মাহমুদ। আহমদ মুসা কোনো কথা না বলে তাকে ধরে নিয়ে এসে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাল। চোখ মুছে দিয়ে বলল, তুমি যা বলার বলেছ। এসব নিয়ে দ্বিতীয়বার কথা বলো না। ভুলে যেও না, আল্লাহ আছেন এবং তিনি সবকিছুর ওপর ক্ষমতাশালী, তোমার সিনবেথের ওপরও। বলে মাহমুদের সামনে চেয়ারে এসে বসল। মাহমুদ রুমাল দিয়ে মুখটা ভালো করে মুছল। আহমদ মুসার শেষ কথাগুলো তার চোখে মুখে ঔজ্জ্বল্যের এক তড়িৎ প্রবাহ নিয়ে এসেছে। বলল, এক্সকিউজ মি মুসা ভাই, আল্লাহ সবার ওপর ক্ষমতাশালী। ধন্যবাদ মাহমুদ, বলে তাকালো আহমদ মুসা সোফায় বসা আবদুল্লাহ জাবের, এহসান সাবরিদের দিকে। বলল, তোমরাও সফল বিপ্লবের একজন করে সিপাহসালার? তোমরাও কি ভুলে গিয়েছিলে আল্লাহ আছেন তোমাদের অভিভাবক হিসেবে? সরি আহমদ মুসা ভাই, অবস্থা আমাদের জ্ঞানশূন্য করে দিয়েছে। পুলিশ ও আমরা স্পটের প্রাথমিক তদন্ত সম্পূর্ণ করেছি। কোন ক্লু পাওয়া যায়নি। অবস্থা আমাদের দিশেহারা করে দিয়েছে মুসা ভাই, বলল আবদুল্লাহ জাবের। আহমদ মুসা ঘুরে বসল মাহমুদের দিকে। বলল, তোমার পুলিশ ও গোয়েন্দা বিভাগ কি বলছে? কিডন্যাপাররা কতজন ছিল, কি তাদের চেহারা, কোন পথে কিভাবে এলো কিভাবে গেল, এসব ব্যাপারে বলেছে কিছু? তাদের ধারণা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে তারা এসেছে। কয়েক গ্রুপ বোমা ফেলেছে, একাধিক গ্রুপ কিডন্যাপের কাজ করেছে। যা বোঝা যাচ্ছে তাতে তারা ভাড়া করা ট্যাক্সিতে এসেছে, কিন্তু যাওয়ার সময় অ্যাম্বুলেন্সে করে পালিয়েছে। অ্যাম্বুলেন্সও তাদের লোকরাই এনে রেখেছিল। বোমা বিস্ফোরণের পর তাদের অ্যাম্বুলেন্স নিয়ে সরে পড়া সহজ হয়েছে। পুলিশ অ্যাম্বুলেন্সকে শহরের উত্তর ও দক্ষিণ প্রান্তে পরিত্যক্ত অবস্থায় পেয়েছে, বলল মাহমুদ। গুলিগোলা শুধু ওরাই চালিয়েছে না পুলিশও? আহমদ মুসার জিজ্ঞাসা। কিডন্যাপের সময় ওরা গুলি চালিয়েছে। আমাদের পুলিশ ও স্বেচ্ছাসেবকরাও গুলি চালিয়েছে, কিন্তু সেগুলো ফাঁকা গুলি ছিল না পয়েন্টেড বলা মুশকিল, বলল মাহমুদ। ওদের কেউ মারা গেছে? জিজ্ঞাসা করল আহমদ মুসা। মৃতের মধ্যে পুলিশ আছে, স্বেচ্ছাসেবক আছে এবং সাধারণ লোক। বিশেষ পোশাকের সন্দেহজনক কাউকে পাওয়া যায়নি, বলল মাহমুদ। কিডন্যাপাররা বিশেষ পোশাকে ছিল বলে কোনো প্রমাণ পাওয়া গেছে? বলল আহমদ মুসা। না, এরকম কেউ বলেনি, মাহমুদ বলল। তার মানে কিডন্যাপাররা সাধারণ মানুষের পরিচিত পোশাকেই ছিল? আহমদ মুসা অনেকটা স্বগতোক্তি করল। পরক্ষণেই আবার বলল, আমি স্পট দেখতে চাই। লাশগুলো কোথায়? জিজ্ঞাসা আহমদ মুসার। স্পটটা অ্যাজ ইট ইজ আছে, লাশগুলো সেভাবেই আছে। আপনার দেখার জন্যই এভাবে রাখা হয়েছে, বলল মাহমুদ। আহমদ মুসা আবদুল্লাহ জাবেরদের দিকে চেয়ে বলল, চলো তাহলে যাই। বলেই মাহমুদের দিকে ফিরে বলল, পুলিশরা তো ওখানে আছে না? আছে, আমিও আপনার সাথে যাব আহমদ মুসা ভাই, প্রধানমন্ত্রীর অনুরোধের সুর। চলো তোমরা, নাকি আবার প্রোটোকল লাগবে? দেরি হবে না তো? বলল আহমদ মুসা।
ঘটনার পর প্রোটোকল অনেকের জন্যই হয়েছে, আপনার জন্যেও। ইচ্ছা করলেই আর আপনি যখন তখন যেখানে সেখানে যেতে পারবেন না। তবে চলুন, এখন আমার এক প্রোটোকলেই সবার হয়ে যাবে। বায়তুল আকসা মসজিদের চত্বরে পৌঁছল সবাই। বিভৎস দৃশ্য। 4টি এলাকাকে কেন্দ্র করে বোমা ফাটানো হয়েছে। এমিলিয়া ও খতিবকে যে দিক দিয়ে গাড়িতে নিয়ে আসা হচ্ছিল তার দুপাশে এবং পেছনের মূল ভেন্যুতে গাড়ি ও অ্যাম্বুলেন্স ছিল। সেখানে মোট 50টির মতো লাশ পড়ে আছে। আহতরা পুলিশ পাহারায় হাসপাতালে। গোটা স্পটের দিকে তাকিয়ে আহমদ মুসা বলল, ঠিক বলেছে তোমার পুলিশ, ওরা অনেকগুলো গ্রুপে বিভক্ত ছিল। যারা বোমা ছুঁড়েছে, গুলিগোলা চালিয়েছে, তারা কিন্তু কিডন্যাপ করেনি। বোমা ছুঁড়ে মানুষকে প্যানিক করে সরিয়ে দিয়েছে। তারপর যারা ম্যাডাম এমিলিয়া ও খতিব মহোদয়ের নিরাপত্তা দিচ্ছিল, তাদের উদ্দেশ্যে গুলি ছুঁড়ে হত্যা করে কিডন্যাপ নির্বিঘ্ন করা হয়েছে। গুলিতে নিহত পুলিশ ও স্বেচ্ছাসেবকদের লাশ যেখানে পড়েছিল, সেখানে গেল আহমদ মুসা। নিহত 3 জন পুলিশ ও 4 জন সাইমুম স্বেচ্ছাসেবকের লাশ সেখানে ছিল। আহমদ মুসা বলল, বোমা ফাটার পর এরাই সম্ভবত ম্যাডাম ও খতিবকে আগলে রেখে গাড়ির দিকে নিয়ে যাচ্ছিল। এদেরকে হত্যা করেই তাদের কিডন্যাপ করা হয়েছে। কিন্তু চারদিকে ঘিরে রাখা এদেরকে গুলি করতে গিয়ে ওরা ম্যাডামদেরও ক্ষতি করেনি তো, বলল এহসান সাবরি। না এহসান, ওরা ব্রাশ ফায়ার করেনি, অ্যালোপাথারিও গুলি ছোড়েনি। রিভলভার দিয়ে ওরা পয়েন্টেড গুলি করেছে। দেখো না, সবারই বুক কিংবা মাথা গুলিবিদ্ধ হয়েছে। ওরা ছিল একদমই ঠান্ডা মাথার প্রফেশনাল। বলতে বলতে আহমদ মুসা হাঁটছিল গাড়ি যেখানে ছিল সেদিকে। পথে আহমদ মুসা 2 জায়গায় দলা পাকানো তুলা কুড়িয়ে পেয়ে থমকে দাঁড়াল। তুলাগুলো নাকের কাছে নিল। যা সন্দেহ করেছিল তাই। তুলাগুলোতে ক্লোরোফর্মের গন্ধ। আহমদ মুসা 2 দলা তুলা মাহমুদের দিকে এগিয়ে দিয়ে বলল, ওদেরকে সংজ্ঞাহীন করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। খুব চালাক ওরা। সংজ্ঞাহীন দুজনকে ওরা যখন ধরাধরি করে অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছিল, তখন কেউ দেখলেও তাদের সন্দেহ হয়নি। ভেবেছে বোমায় আহতদের অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে। আর কিডন্যাপকারী যারা ওদের ধরাধরি করে নিয়ে গেছে, তারা সাধারণ ফিলিস্তিনিদের পোশাকে ছিল, অথবা পুলিশের পোশাকেও থাকতে পারে। যাই হোক, ওদের পরিকল্পনা নিখুঁত ছিল। আহমদ মুসা ঘুরে ঘুরে সব লাশেই দেখল। মঞ্চের কিছু দূর সামনে, যেখানে অনেকগুলো লাশ পড়ে আছে, তাদের থেকে কিছুটা দূরে পড়ে থাকা একটা লাশ দেখছিল আহমদ মুসা। মাথায় গুলিবিদ্ধ হয়ে সে মারা গেছে। মুখের চেহারাটা প্রায় রক্তে ঢেকে গেছে। গায়ে আরবি আলখেল্লা, চিত হয়ে পড়ে আছে। আলখেল্লার বোতামগুলো খোলা। খোলা জায়গা দিয়ে দেখা যাচ্ছে ভেতরের কলারবিহীন টি শার্টের একটা অংশ। টি শার্টের বুকের ওপরের সেই অংশে একটা মনোগ্রাম স্টিকারের ওপর তার চোখ আটকে গেল। ঝুঁকে পড়ল আহমদ মুসা। একটা ছবির ওপর রোমান হরফে ক্যালিগ্রাফি ঢঙে লেখা সাইপ্রাস। আর প্রথম দৃষ্টিতে মুখ তোলা ক্যাঙ্গারুর মতো যাকে ছবি মনে হয়েছিল, ওটা ছবি নয়, সাইপ্রাসের মানচিত্র। বসে পড়ল আহমদ মুসা। তার চোখে বিস্ময়। সাইপ্রাসের টি শার্ট ফিলিস্তিনে। কোনো সময় তো দেখা যায়নি, কিন্তু বসার পর সাইপ্রাসের নীল মানচিত্রের নিচটা ঘেঁষে ছোট হরফের লেখা 4 শব্দের একটা লাইন চোখে পড়ল আহমদ মুসার। হিব্রু হরফ লেখা দেখে ভূত দেখার মতো চমকে উঠল আহমদ মুসা। হিব্রু হরফের লেখাটা হল নিউ তোয়া এন্টারপ্রাইজ, তোয়া। তোয়া দ্বীপটা আহমদ মুসার চোখের সামনে ভেসে উঠল। তোয়া দ্বীপের বসতির প্রায় গোটাটাই ইহুদি, আর গোয়েন্দা রিপোর্ট হল এই তোয়াতেই গিয়ে আশ্রয় নিয়েছে ইসরায়েল সরকারের অবশিষ্ট অংশ। তার মানে এই অভিযানের গোড়া তোয়ায়। তাহলে এমিলিয়াদেরকে তোয়াতেই নেওয়া হয়েছে। এসব চিন্তায় বুঁদ হয়ে গিয়েছিল আহমদ মুসা। তাকে ঘিরে দাঁড়িয়েছিল মাহমুদ ও আবদুল্লাহ জাবেররা। তারা নিশ্চিত আহমদ মুসা টি শার্টটায় গুরুত্বপূর্ণ কিছু পেয়েছে। মুসা ভাই, গুরুত্বপূর্ণ কিছু? একটু ঝুঁকে পড়ে জিজ্ঞাসা করল মাহমুদ। শুধু গুরুত্বপূর্ণ নয়, মহা গুরুত্বপূর্ণ, বলতে বলতে উঠে দাঁড়াল আহমদ মুসা। চারদিকে একবার তাকাল। জাবের, মাহমুদরা ছাড়া আশেপাশে কেউ নেই। পুলিশরা স্পটের চারদিকে ঘিরে দাঁড়ানো। মাহমুদের নিরাপত্তা প্রহরীরাও কিছু দূরে দাঁড়িয়ে। সবার দৃষ্টি আহমদ মুসার দিকে। আহমদ মুসা নিচু কণ্ঠে বলল, এই যুবক ইহুদি। সে বন্দুকবাজদের একজন। দেখো, তার আশেপাশে রিভলভার পাওয়ার কথা। বলে আহমদ মুসা চারদিকে তাকাল। বলল আবদুল্লাহ জাবেরের দিকে তাকিয়ে, তোমরা লাশটাকে এখান থেকে সরাও দেখি।
লাশটা কয়েক হাত সরিয়ে নিল। লাশের তলা থেকে বেরিয়ে পড়ল তার রিভলভার। কিছু বলতে যাচ্ছিল এহসান সাবরি। আহমদ মুসা তাকে বাধা দিয়ে বলল, আমার কথা শেষ হয়নি এহসান। সরি বলে চুপ করল এহসান সাবরি। বন্দুকবাজ যারা ম্যাডাম এমিলিয়া ও খতিব মহোদয়কে নিরাপত্তা দানকারী আমাদের পুলিশ ও স্বেচ্ছাসেবকদের হত্যা করেছে, এ যুবক তাদের একজন। তবে এর রিভলভার বের করাটা একটু আগেই হয়ে গিয়েছিল এবং পুলিশ বা স্বেচ্ছাসেবকরা তাকে দেখতে পায়। ফলে পুলিশ বা স্বেচ্ছাসেবকদের গুলিতে সে নিহত হয়। সে নিহত হওয়ার সময় অন্যেরা বোধহয় একটু সময় নিয়ে একযোগে ব্যস্ত ছিল। একটু থামল আহমদ মুসা। থেমেই আবার বলে উঠল, আমার মনে হয় আমাদের যা জানার তা জেনে গেছি। এই যুবক তোয়া দ্বীপ থেকে এসেছে, আর তোমরা জানো তোয়া দ্বীপ এখন কি। আমি নিশ্চিত ম্যাডাম এমিলিয়া ও খতিব মহোদয়কে কিডন্যাপ করে তোয়ায় নেওয়া হয়েছে। মাহমুদ সহ সবার চোখে মুখে আকস্মিকতার এক বিস্ময়। যুবকটি কি তোয়া দ্বীপের? বলল মাহমুদ, তার কণ্ঠে বিস্ময় ও উদ্বেগ। যুবকটির টি শার্টটি সাইপ্রাসে তৈরি। সাইপ্রাস থেকে তোয়া দ্বীপের একটা প্রতিষ্ঠান টি শার্ট ইম্পোর্ট করেছে। প্রতিষ্ঠানটির সিল আছে টি শার্টটির মনোগ্রামের নিচে, আর টি শার্টটি একেবারে নতুন, বলল আহমদ মুসা। মাহমুদ জাবেররা এগিয়ে গিয়ে যুবকটির টি শার্টের মনোগ্রাম দেখল। উঠে দাঁড়াল ওরা। বলল মাহমুদ, আহমদ মুসা ভাই ঠিক বলেছেন, যুবকটি তোয়া থেকে এসেছে, সেটা নিশ্চিতই বলা যায়। কিন্তু একটা প্রমাণ থেকেই কি আমরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারি? এসো আরও বিকল্প তালাশ করি। যদি না পাওয়া যায় তাহলে যা পাওয়া গেছে তাকেই টার্গেট করতে হবে, আহমদ মুসা বলল। মাহমুদ কিছু বলতে যাচ্ছিল, তার ওয়্যারলেসটি বিপ বিপ সংকেত দিয়ে উঠল। সে পকেট থেকে ওয়্যারলেসটি তুলে নিল, সালাম দিয়ে বলল, ইয়েস মাহমুদ, বলে কথা শুনতে লাগল ওপারের। মাঝে মাঝে দু একটা প্রশ্ন ছাড়া মাহমুদ শুনেই চলল। মুখ তার অনেকখানি সহজ হয়ে এসেছে। ওপারের কথা শুনতে শুনতেই মাহমুদ তাকালো আহমদ মুসার দিকে। ওপারের কথা শেষ হতেই মাহমুদ আহমদ মুসার উদ্দেশ্যে দ্রুত কণ্ঠে বলল, মুসা ভাই, কথা বললাম আমাদের গোয়েন্দা প্রধানের সাথে। উনি সুনির্দিষ্ট কিছু তথ্য দিয়েছেন যা আপনার তত্ত্বকেই সমর্থন করছে। এমিলিয়াদের ওরা মনে হচ্ছে তোয়াতেই নিয়েছে। কি তথ্য দিয়েছেন তিনি? জিজ্ঞাসা আহমদ মুসার। প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য থেকে তারা জেনেছেন, জেরুসালেমের দক্ষিণ পূর্ব প্রান্তে যেখানে অ্যাম্বুলেন্স পাওয়া গেছে, সেখানকার একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, অ্যাম্বুলেন্স থেকে বেরিয়ে কয়েকজন লোক দুজন মানুষকে ধরাধরি করে রাস্তার পাশে দাঁড়ানো এক বড় প্রাড়ো জিপে তুলেছে। তারপর দ্রুত উত্তর দিকে চলে গেছে। কিডন্যাপ ঘটনার ১ ঘণ্টার মধ্যে প্রাডো জিপটাকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে সামারিয়া পর্যন্ত পৌঁছে। যেহেতু জিপটা সামারিয়াতে পাওয়া গেছে, তাই ধারণা করা হচ্ছে উত্তর দিকেই তারা গেছে। আমাদের গোয়েন্দা বিভাগ লেবানন গোয়েন্দা বিভাগকে অনুরোধ করেছিল তাৎক্ষণিকভাবে দেখার জন্য যে দক্ষিণ লেবাননে ফিলিস্তিনের কোনো গাড়ি বা অ্যাম্বুলেন্স অথবা সন্দেহভাজন কোনো গাড়ি বা অ্যাম্বুলেন্স তারা দেখতে পায় কিনা। সেখান থেকে ২টি খবর পাওয়া গেছে। আমাদের সর্ব উত্তর পূর্বের শহর কিরাত শামোনা থেকে ১০ মাইল উত্তরে আমাদের বর্ডার ও লেবাননের লিতানি নদীর কাছাকাছি রাস্তার পাশে আমাদের একটি মিলিটারি ট্রাক পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। দ্বিতীয় খবর হল, লেবাননের টায়ার বন্দরের পাশে একটা ট্রলার জেটির বাইরে একটা অ্যাম্বুলেন্স পড়ে থাকতে দেখা গেছে। এদিকে ঘটনার ২ ঘণ্টা পরের একটা তথ্য পাওয়া গেছে আমাদের সর্ব উত্তর পূর্বের বাইরে ওই কিরাত শামোনা থেকে। পুলিশ জানিয়েছে একটা মিলিটারি ট্রাককে তারা দ্রুত গতিতে উত্তরে সীমান্তের দিকে যেতে দেখেছে। এসব তথ্য থেকে আমাদের গোয়েন্দা বিভাগেরও ধারণা, কিডন্যাপাররা এই রুটে এবং এই গাড়িগুলি ব্যবহার করেছে এবং সাগরপথেই কোথাও তারা গেছে। থামল মাহমুদ। আহমদ মুসা গম্ভীর বলল, তোমাদের গোয়েন্দা বিভাগকে ধন্যবাদ। কিডন্যাপারদের তথ্য জোগাড়ের ক্ষেত্রে যা সাধ্যে কুলায় তার সবটুকুই তারা করেছে। আমরা এখন নিশ্চিত ধরে নিতে পারি তারা ট্রলার নিয়ে লেবাননের কোনো শহরে অবশ্যই যায়নি। তুরস্কে প্রবেশেরও প্রশ্ন ওঠে না। তারা অবশ্যই হয় সাইপ্রাস, না হয় সোজা তোয়া দ্বীপে চলে গেছে। হতে পারে গভীর সাগরে কোনো জাহাজ তাদের জন্য অপেক্ষা করছিল। ট্রলার থেকে তারা সে জাহাজে উঠেছে। একটু থামল আহমদ মুসা, ভাবল একটু, তারপর বলল, তাদের এই কিডন্যাপ অভিযান ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং অনেক প্রস্তুতির ফল। তবে তাদের দুর্ভাগ্য, তারা আসল লক্ষ্য অর্জন করতে পারেনি। মাহমুদ এবং সবার চোখে বিস্ময়। মাহমুদেরই প্রশ্ন, এ কথা বলছেন কেন মুসা ভাই? এমিলিয়া এবং মহামান্য খতিব ও আমাদের নেতা শেখ আবদুল্লাহকে তারা হাতে পেয়েছে। মাহমুদ মহামান্য খতিবকে তারা বিকল্প হিসেবে নিয়ে গেছে। আসল টার্গেট ওদের ছিল ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ও তার স্ত্রীকে একই সাথে কিডন্যাপ করা।
মাহমুদ, তুমি তেল আবিব চলে যাওয়ায় বেঁচে গেছ। তোমাকে না পেয়ে তাৎক্ষণিক সিদ্ধান্তে তারা বায়তুল আকসার খতিবকে নিয়ে গেছে। অবশ্য এ শিকারও তাদের জন্য খুব বড়। এ কথা নিশ্চয়ই তারা এখন ভাবছে, বলল আহমদ মুসা। আহমদ মুসার কথা শেষ হতেই জাবের, এহসান সাবরীরা সমস্বরে বলল, ঠিক বলেছেন মুসা ভাই। তারপর আবদুল্লাহ জাবের বলে উঠল, নিশ্চিতভাবে এটাই তাদের ষড়যন্ত্র ছিল। তাদের অসম্ভব আয়োজন থেকেও এটা বোঝা যায় আল্লাহ আমাদের রক্ষা করেছেন। প্রধানমন্ত্রী কিডন্যাপড। রাষ্ট্রের মর্যাদা কোথায় গিয়ে দাঁড়াত? প্রমাণ হতো দেশে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই। প্রধানমন্ত্রীকে কিডন্যাপ করতে পারলে তাদের বোধহয় আরও কোনো পরিকল্পনা ছিল। হ্যাঁ, আবদুল্লাহ জাবের, তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নিত। এ প্রস্তুতিও হয়তো তাদের ছিল। আহমদ মুসা একটু থামল, থেমেই আবার বলল, বিপ্লব করা যত কঠিন, বিপ্লব রক্ষা করা তার চেয়েও কঠিন। শত্রুর এই আঘাত তোমাদের অ্যালার্ট করে দিয়ে গেল মাহমুদ। মাহমুদের চোখে মুখে উদ্বেগ। বলল, সব কথাই ঠিক। শত্রুরা বসে নেই, কিন্তু আমরা সাফল্যের আবেশে বসে গিয়েছিলাম। আল্লাহ তারই শাস্তি দিয়েছেন হয়তো। আল্লাহ আমাদের মাফ করুন। একটু থেমে আবার শুরু করল, বুঝতে পারছি আমাদের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা এবং বাইরের প্রতিরক্ষার ব্যাপারে আরও সাবধান, আরও সক্রিয় হতে হবে। অন্যদিকে কিডন্যাপারদের কবল থেকে ওদের মুক্ত করার জন্য আশু পদক্ষেপ প্রয়োজন। বলুন মুসা ভাই, এখন আমাদের কি কি করণীয়? বলেই অস্থিরভাবে পায়চারি করতে লাগল মাহমুদ। মাহমুদ, তোমাকে অস্থির হলে চলবে না। শান্ত হতে হবে তোমাকে। সব ঠিক আছে, সবই ঠিক হয়ে যাবে। তুমি জানো তোমার সহকর্মীরা অভ্যন্তরীণ আইনশৃঙ্খলার ব্যাপারে কি করতে হবে। বৈদেশিকভাবে তেমন ভয়ের কোনো ক্ষেত্র নেই, তুমি সেটা জানো। আর কিডন্যাপারদের ডিল করার ব্যাপারটা আমার ওপর ছেড়ে দাও। তুমি প্রধানমন্ত্রী না হলে মাহমুদ, এ দায়িত্ব তোমাকেই দিতাম। হঠাৎ সজল হয়ে ওঠা মাহমুদের দু চোখ জড়িয়ে ধরল এসে আহমদ মুসাকে। দরদর করে তার দু চোখে নেমে এলো অশ্রু। এ অশ্রু আহমদ মুসার প্রতি অসীম কৃতজ্ঞতার, না ব্যর্থতা ও বেদনায় ভেঙে পড়ার? দুয়েরই হতে পারে। আহমদ মুসা মাহমুদের পিঠে হাত বুলিয়ে বলল, বলেছি তো, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখবে, আল্লাহর ইচ্ছায় তোমার এমিলিয়া এবং আমাদের বোন এমিলিয়া ও আমাদের খতিবকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় নিয়ে আমি শীঘ্রই ফিরে আসছি। আমার জন্য গাড়ি ব্যবস্থা করো বৈরুত যাওয়ার। মাহমুদ আহমদ মুসাকে ছেড়ে দিয়ে বিস্মিত কণ্ঠে বলল, এখনই যাবেন? হ্যাঁ মাহমুদ, বলল আহমদ মুসা। ভায়া, আপনি বৈরুত যাবেন কেন? তোয়াই যদি টার্গেট হয় তাহলে সরাসরি তো যেতে পারেন সমুদ্রপথে। আর মনে হচ্ছে আপনি একা যাবেন, কিন্তু আমরা কেউ আপনার সঙ্গী হতে চাই, বলল আবদুল্লাহ জাবের। তোয়ার চারদিকের সমুদ্রেই ওরা চোখ রাখবে। বিশেষ করে এদিক থেকে যাওয়া সব জাহাজ জলযানকেই তারা সন্দেহ করবে। কিন্তু তোয়ায় পৌঁছতে হবে আমাদের সবার অলক্ষ্যে। আর এ ধরনের অভিযান দল বেঁধে হয় না। সুতরাং কাউকেই আমি সাথে নিচ্ছি না, আহমদ মুসা বলল। বৈরুত যাওয়ার জন্য আমি হেলিকপ্টারের ব্যবস্থা করে দিচ্ছি, এতে তাড়াতাড়িও যাওয়া যাবে, বলল মাহমুদ। মানে আমাকে ভিআইপি সাজিয়ে প্রচার করে দিতে চাও যে আমি বৈরুত গেছি? তা হবে না, আমি গাড়িতে যাব। নীরবে উঠব গিয়ে বৈরুতে। তোমাদের দূতাবাসেও যাব না। শুধু তুমি তোমাদের বৈরুত দূতাবাসে সাইমুমের যে ছেলেটা আবু আমর গোয়েন্দাকর্মী হিসেবে আছে, তাকে বলবে রাতে যেন সে বৈরুতের সিভিউ হোটেলে গিয়ে রেজিস্টার দেখে হাবিব গঞ্জালেসের কক্ষে যায়। আমার এই মিশনে হাবিব গঞ্জালেস নামের পাসপোর্ট ব্যবহার করব। চলো, তোমার অফিসে গিয়ে আমি ফ্রেশ হব। ইতোমধ্যে আমার জন্য একটা ভিন্ন গাড়ি ঠিকঠাক করো। অবশিষ্ট কথা পরে বলবো, চলো। বলে আহমদ মুসা চলতে শুরু করল গাড়ির দিকে। সবাই তার পেছনে পেছনে চলল। সাইপ্রাসের দক্ষিণে ভূমধ্যসাগরের বুক চিরে এগিয়ে চলেছে আহমদ মুসার ফিশিং ট্রলার বোটটি। আহমদ মুসা যাত্রা করেছে দক্ষিণ সাইপ্রাসের পাফোস বন্দর থেকে। বন্দরটি মূলত ফিশিং বন্দর। আহমদ মুসা আগের দিন সাইপ্রাসে এসে থেমেছিল লিমাসোল বন্দরে একজন ট্যুরিস্টের পরিচয়ে। বৈরুত থেকে সে সাইপ্রাসের ভিসা নিয়েছিল আবু আমরকে দিয়ে দালালের মাধ্যমে। পাসপোর্টে তার হবি লেখা আছে, ফিশিং ও ফরেস্ট ট্যুরে। আহমদ মুসা লিমাসোল থেকে কিছু খোঁজখবর নিয়ে গতকালই সড়কপথে এসেছিল দক্ষিণ সাইপ্রাসের সর্বদক্ষিণ বন্দর শহর পাফোসে। এখানে এসে আরও খোঁজখবর নিয়ে জেনেছিল তোয়া উপকূল মাছ শিকারের জন্য বিখ্যাত। সাইপ্রাস থেকেও জেলেরা মাছ শিকারে মাঝে মাঝে সেখানে যায়।
অনুমতি নিয়ে ও রয়্যালটি দিয়ে সেখানে মাছ শিকার করা যায়। তবে কয়েকদিন হল সেখানে মাছ শিকার ভীষণ কড়াকড়ির মধ্যে পড়েছে। সবাইকে মাছ শিকারের অনুমতি দেওয়া হচ্ছে না। কথা বলে খুশি হলে তবেই এই অনুমতি মেলে। দ্বীপে ট্যুরিস্টদের যাতায়াত নিষিদ্ধ করা হচ্ছে। আইনসঙ্গত ও অনুমতিপ্রাপ্ত ব্যবসায় ও চাকরির প্রয়োজন ছাড়া সাইপ্রাসবাসীরাও সেখানে যেতে পারে না। আহমদ মুসা ভালো করে খোঁজখবর নিয়ে একটা ফিশিং ট্রলার কোম্পানিতে যায়। নিজের পরিচয় দিয়ে বলে যে সে একজন পর্যটক, ফিশিং তার হবি, তোয়া উপকূলে মাছ শিকার তার বহুদিনের ইচ্ছা। তাকে ভালো ট্রলার ও সহযোগিতার জন্য জেলে দিয়ে সাহায্য করলে এর জন্য উপযুক্ত অর্থ দিতে সে রাজি আছে। কোম্পানির মালিক বলে, এর জন্য তো লাগবে অনেক অর্থ। অত্যাধুনিক ট্রলার যদি নিতে হয় তাহলে প্রথমে ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিট $৫,০০০ আর প্রতি ঘণ্টায় ট্রলারের ভাড়া $১০০ করে। কমপক্ষে ৫ জন জেলের সাথে যাবে। তাদের প্রতিজনের প্রতি ৬ ঘণ্টার কর্মদিনের জন্য লাগবে $১০০ করে। ফিশিং সরঞ্জামের ভাড়া লাগবে না, সেটা বোটের ভাড়ার মধ্যে শামিল। খরচের হিসেব শুনে আহমদ মুসা মনে মনে বলেছিল, এর দ্বিগুণ কিংবা কয়েক গুণ বেশি দাবি করলেও তোমরা পেতে। কিন্তু মুখে বলেছিল ট্রলার ভাড়া ও জেলেদের পারিশ্রমিক যা আশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি। কোম্পানির কর্তা বলেছিল, তাহলে স্যার ফিশিং আইডিয়া ছেড়ে দিন, সেটাই ভালো। এটাই যদি আপনার শেষ কথা হয় তাহলে আমাকে রাজি হতেই হবে। অনেক আশা করে আমি এসেছি, বলেছিল আহমদ মুসা। ধন্যবাদ, সাংঘাতিক ফিশিং হবি তো আপনার। কিন্তু আরেকটি ব্যাপারে আপনাকে রাজি হতে হবে। সেটা হল, তোয়া উপকূল এলাকায় বর্তমানে খুব কড়াকড়ি চলছে। আপনি যদি ফিশিং অনুমতি না পান কিংবা আপনার কোনো বিপদ হয়, তার জন্য আমরা দায়ী থাকব না এবং আমরা ক্ষতিও স্বীকার করব না। দ্বিতীয়ত, ১ কর্মদিন অর্থাৎ ৬ ঘণ্টার ভাড়া ও পারিশ্রমিক আপনাকে সিকিউরিটি মানির সাথে অগ্রিম জমা দিতে হবে, বলেছিল কোম্পানির কর্মকর্তা। আপনাদের এ শর্ত আমি মেনে নিচ্ছি। তবে আমার যদি কোনো বিপদ হয় তবে সেটা আমার আত্মীয় স্বজনকে আপনাদের জানাতে হবে। আমি নিকোশিয়ার একটা পোস্ট বক্স নম্বর দিয়ে যাব। সেখানে জানালেই আমার আত্মীয় স্বজনরা তা পেয়ে যাবে, কৃত্রিম বিনীত কণ্ঠে বলেছিল আহমদ মুসা। এভাবে একটা আধুনিক ফিশিং ট্রলার বোট এবং ৫ জন জেলে নিয়ে যাত্রা করেছে আহমদ মুসা। বিকেল ৪টায় বোট নিয়ে পাফোস থেকে যাত্রা করেছে আহমদ মুসা। আহমদ মুসা বলেছে, শেষ রাত এবং সকালেই সে মাছ ধরতে ভালোবাসে। সে সন্ধ্যার মধ্যে তোয়া উপকূলে পৌঁছতে চায়। পূর্ণ শক্তিতে এগিয়ে চলেছে আহমদ মুসার বোট উপকূলের দিকে। বোটের পেছন দিকে বোটের ৪ ভাগের ১ ভাগ জায়গায় আধুনিক কেবিন। কেবিনের মাথার ওপর ফ্ল্যাগ স্ট্যান্ডে উঠছে ফিশিং পতাকা। আহমদ মুসা হাতঘড়ির দিকে তাকাল। ৫:৩০ বাজে। ৯০-১০০ মাইলের মতো এসেছে, আরও ৫০-৬০ মাইল বাকি। তার মানে আরও ১ ঘণ্টা লাগবে তোয়া উপকূলে পৌঁছতে। সন্ধ্যায় পৌঁছবে তারা তোয়া উপকূলে। এরকম একটা সময় আহমদ মুসা চায়। আহমদ মুসার পরিকল্পনা হল, সাংঘাতিক অসুস্থ হওয়ার কথা বলে সে উপকূলে নেমে সকালে ফিরে আসার কথা বলবে। আর যদি সকালে ফিরতে না পারে তাহলে ট্রলার যেন চলে যায়। একটা বেয়ারার চেক দিয়ে যাবে, যা ভাঙালে তাদের পাওনা পরিশোধ হয়ে যাবে। আরও ১ ঘণ্টা পার হল। তোয়া উপকূলে তারা এসে পৌঁছেছে। তোয়া দ্বীপের উত্তর উপকূলটা কালো দেয়ালের মতো তাদের সামনে। তোয়া দ্বীপ থেকে কোনো আলো তারা দেখতে পাচ্ছে না, কিন্তু উপকূলের পানিতে আলোর ছুটোছুটি দেখা যাচ্ছে। ৫ জন জেলের যে সর্দার, সে বলল, স্যার, ছুটন্ত যে আলোগুলো দেখছেন সেগুলো উপকূল গার্ডদের বোটের আলো। আমাদের বোটের আলো দেখলেই দেখবেন তারা ছুটে আসবে। আমাদের বোটের আলো দেখে তারা বুঝবে কি করে যে আমাদের এটা উপকূল গার্ডের বোট নয়? অন্ধকারে তো তারা আমাদের বোট দেখতে পাবে না, জিজ্ঞেস করল আহমদ মুসা। স্যার দেখুন, ওদেরও আমাদের বোটের আলোর রঙে পার্থক্য আছে। দেখুন, আমাদের বোটের আলোর রং সম্মোহনকারী হালকা নীলাভ। রাতে মাছ শিকারের জন্য এই রং খুব কার্যকরী। সব বোটের আলোই এই রঙের, কিন্তু ওদের বোটের আলো দেখুন, স্বচ্ছ সাদা, বলল জেলেদের সর্দার। আহমদ মুসাদের বোট তখন তোয়া উপকূলের আরও কাছে চলে এসেছে। এই সময় জেলেদের সর্দার নিকোলাস নেলসন দ্রুত কণ্ঠে বলল, স্যার দেখুন, ২টি বোট আমাদের দিকে ছুটে আসছে। তার কণ্ঠে উদ্বেগ। আহমদ মুসাও দেখল ২টি আলো তীরবেগে তাদের দিকে ছুটে আসছে। আহমদ মুসা বলল, আমি সাইপ্রাসের লোক নই, দেখলে তারা আমাকে কি করবে বলে মনে করো? স্যার, তারা কথা বলে ছেড়েও দিতে পারে, জিজ্ঞাসাবাদের জন্য ঊর্ধ্বতন অফিসারদের কাছে নিয়েও যেতে পারে। ঊর্ধ্বতন অফিসাররা ছেড়ে দিতে পারে, কিন্তু স্যার,
সন্দেহ হলে তারা নির্ঘাত মেরে ফেলবে। স্যার, এখনকার ওরা মানুষের বাচ্চা নয়। গত সপ্তাহ 2 ধরে এই অবস্থা হয়েছে, বলল জেলেদের সর্দার নিকোলাস নেলসন। আমাকে নিয়ে গেলে তোমরা কি করবে? আহমদ মুসার জিজ্ঞাসা। নিয়ে যাবে তারা? আমরা বুঝতে পারছি না স্যার, আপনাকে নিয়ে গেলে আমরা কি করব? আপনিই বলুন। আমি ভয় করছি না, আমাকে নিয়ে গেলেও তারা ছেড়ে দিবে। সন্দেহের কিছু পাবে না। নিয়ে যদি যায় তাহলে তোমরা অপেক্ষা না করে চলে যেও। আমি যাবার সময় একটা চেক দিয়ে যাব, সেটা পাফোসের ব্যাংকে ভাঙিয়ে পাওনা নিয়ে নিতে পারবে, বলল আহমদ মুসা। আপনার কথা শুনে আমারই ভয় করছে স্যার, কিন্তু আপনাকে ভীত দেখছি না, বলল জেলেদের সর্দার। ভয় পাবো কেন? আমার কোনোই অপরাধ নেই। মানুষ মানুষকে ভয় পাবে কেন? আহমদ মুসা বলল। আপনি ঠিকই বলেছেন স্যার, কিন্তু ওরা তো মানুষ নয়। সামান্য সন্দেহ হলেও ওরা পাখির মতো গুলি করে মানুষ মারে। ভয়টা আমার এজন্যেই। আপনি খুব ভালো মানুষ। কথা শেষ না করেই বলল, স্যার, ওরা এসে গেছে। ঠিক আছে, আসতে দাও, বলল আহমদ মুসা। এর কয়েক মুহূর্তের মধ্যেই দুদিক থেকে 2 পেট্রোল বোট এসে আহমদ মুসাদের বোটের দুপাশে অবস্থান নিল। দুপাশের 2 বোট থেকে 2 হুক দিয়ে আহমদ মুসাদের বোটকে ওদের বোটের সাথে আটকে দেওয়া হল। 2 বোট থেকে 2 অফিসার আহমদ মুসাদের বোটে উঠে এলো। তাদের সাথে উঠে এলো আরও 2 জন প্রহরী। তাদের হাতে উদ্ধত সাবমেশিন গান, তা তাক করা বোটের লোকদের দিকে। বোটে উঠেই একজন অফিসার বোটের সবাইকে উদ্দেশ্য করে বলল, পরিচয়ের কাগজপত্র নিয়ে সার বেঁধে দাঁড়াও। জেলেরা সহ আহমদ মুসা সার বেঁধে দাঁড়াল। জেলেদের সবার কাগজপত্র দেখে ওকে করে দিল। কিন্তু অফিসারটি আহমদ মুসার ফিশিং কন্ট্রাক্টের কাগজপত্র ও পাসপোর্ট দেখে বিস্ময়ের সাথে আহমদ মুসার দিকে তাকাল। বলল, জানেন না, তোয়া উপকূলে পর্যটকদের আসা নিষিদ্ধ হয়েছে। আমি পর্যটক হিসেবে আসিনি, আমি এসেছি এখানে ফিশিংয়ের জন্যে, বলল আহমদ মুসা। কিন্তু নিশ্চয়ই আপনি জেনেছেন, সাইপ্রাসের নাগরিক ছাড়া অন্য সবার জন্যে ফিশিং এখানে নিষিদ্ধ। আমি সাইপ্রাসের নই বটে, কিন্তু যাদের নিয়ে আমি ফিশিংয়ে এসেছি সবাই সাইপ্রাসের। বোট, ফিশিং সরঞ্জাম, জেলে সবাই সাইপ্রাসের, আহমদ মুসা বলল। কিন্তু আপনি সাইপ্রাসের নন, অন্যদের ব্যাপারে প্রশ্ন নেই। কথা শেষ করেই অফিসারটি প্রহরীদের দিকে চেয়ে বলল, একে আমাদের বেস ক্যাম্পে নিয়ে যাও, তারা জিজ্ঞাসাবাদ করে দেখুক। অফিসারটির কথা শেষ হতেই জেলেদের সর্দার নিকোলাস নেলসন বলল, স্যার, ওকে নিয়ে যাবেন না। আমরা ফিশিং করব না, আমরা ফিরে যাচ্ছি সাইপ্রাসে। ওকে ছাড়ার ক্ষমতা আমাদের নেই। অবাঞ্ছিত কেউ আমাদের জলসীমা ও উপকূলে ধরা পড়লে তাকে উপযুক্ত কর্তৃপক্ষের সামনে নিয়ে যেতে হবে। তারা জিজ্ঞাসাবাদ করবেন। তাদের কাছে নামের তালিকা ও ফটোর অ্যালবাম আছে। সে সবের সাথে মিলিয়ে যা ইচ্ছে তারাই করবেন, থামল অফিসার। থেমেই সে পুলিশ অফিসারকে উদ্দেশ্য করে বলল, ইলাম, একে সার্চ করে তোমার বোটে তুলে নাও। ইলাম নামের অফিসার এগিয়ে এল। আহমদ মুসা নিজের থেকেই হাত তুলে দাঁড়াল। অফিসারটি এসে আহমদ মুসার জ্যাকেট ও প্যান্টের সবগুলো পকেট সার্চ করল। কোমর সার্চ করার সময় চামড়ার খাপে একটা ছুরি পেল সে। ছুরিটি খুলে নিয়ে অন্য অফিসারটির উদ্দেশ্যে বলল, পকেটে মানিব্যাগ ছাড়া আর কিছু নেই স্যার। ঠিক আছে, তাকে বোটে তুলে নাও, বলল অফিসারটি। আহমদ মুসা সার্চকারী অফিসারটিকে বলল, একটু সময় দিন। বলে আহমদ মুসা পকেট থেকে মানিব্যাগ বের করে একটা চেক বের করে জেলেদের সর্দারের হাতে দিয়ে বলল, ব্যাংকে এটা ভাঙিয়ে আপনাদেরও মালিকের পাওনা নিয়ে নেবেন। কথা শেষ করেই অফিসারটির সাথে যাবার জন্যে ঘুরে দাঁড়াতে যাচ্ছিল। জেলেদের সর্দার নেলসন বলল, স্যার, আমরা কি অপেক্ষা করব না? না, অপেক্ষা করবে না, বলল আহমদ মুসা। আপনি ফিরবেন কি করে? জিজ্ঞাসা নেলসনের। যারা আমাকে নিয়ে যাচ্ছেন তাদেরই দায়িত্ব হবে আমাকে আমার জায়গায় ফেরত পাঠানো, আহমদ মুসা বলল। আহমদ মুসা বোটে উঠলে তারপর অফিসারটি বোটে উঠে এল। সঙ্গে সঙ্গেই বোট স্টার্ট নিল। বোটে অফিসারসহ ওরা 5 জন। আহমদ মুসাকে বোটের সামনে রেখে বোটের মাঝখানে অফিসারসহ 4 জন বসল। বোটের পেছনে একজন, বোটটি সেই চালাচ্ছে। বোটের মাঝখানে মাঝখানে অফিসার ছাড়া 3 জনের হাতেই স্টেনগান। নির্দেশ বা প্রয়োজন হলেই স্টেনগানগুলোর নল উঠে আসবে এবং গুলির বৃষ্টি সৃষ্টি করবে। বোট দ্রুত চলছে উপকূলের দিকে। অফিসারটি একসময় আহমদ মুসাকে লক্ষ্য করে বলল, তোমাকে খুব সাহসী ও বুদ্ধিমান মনে হচ্ছে, কিন্তু তুমি এভাবে ফাঁদে পড়লে কেন?
ফাঁদে কোথায়? জিজ্ঞাসাবাদ তো তোমরা করতেই পারো, আহমদ মুসা বলল। হাসল অফিসারটি, বলল, ফাঁদ নয়, ফাঁসি, কাঠের দিকে তুমি যাচ্ছ। দুঃখের সাথে বলছি, তোমার মতো অবাঞ্ছিত অপরিচিত যারা তোয়া দ্বীপে পা রাখে তার আর ফিরে যায় না। আহমদ মুসা ওদের চ্যালেঞ্জ করারই একটা পথ খুঁজছিল। সে সুযোগ পেয়ে বলল, কিন্তু তোমরা আমাকে বলেছ তোমরা জিজ্ঞাসাবাদের জন্য আমাকে নিয়ে যাচ্ছ, এখন বলছো তোমাদের মতলব অন্যরকম, তাহলে তো আমি যাব না। হেসে উঠল অফিসারটি, বলল, মনে হচ্ছে যাওয়া না যাওয়া তো তোমার হাতে। দেখো, আমি এখনো তোমাদের বেস ক্যাম্পে যাইনি, আমি এখনো মুক্ত। তোমার সামনে 3টি স্টেনগান আছে, দেখতে পাচ্ছ না? নির্দেশ দিলেই হা করে উঠবে তোমার দিকে, তোমাকে ঝাঁঝোড়া করে দিবে গুলির বৃষ্টি। আহমদ মুসা পা মুড়ে বসেছিল। মুড়ানো তার ডান পা তার ডান হিপের বাইরে বেরিয়েছিল। আহমদ মুসার ডান হাতটা তার ডান পায়ের টাকনুর ওপর রাখা ছিল, আর তার পায়ের মোজার ভেতর গুজে রাখা M16-এর সর্বাধুনিক মিনি সংস্করণ লিটল ক্যানেল রিভলভারটির বাট আহমদ মুসার ডান হাত স্পর্শ করে আছে। আহমদ মুসার ঠোঁটে ফুটে উঠেছে এক টুকরো হাসি। সে দুটো আঙুল দিয়ে নাইলনের মোজা ইতিমধ্যেই নামিয়ে দিয়েছে। এবার লিটল ক্যাননের বাটে হাত রেখে বলল, তোমরা কি করবে? আমাকে মেরে ফেলবে? কেন, ক্ষতি কি? যে কাজটা ওরা একটু পরে করবে সে কাজ আমরা এখন করলে ক্ষতি কি? বরং তারা খুশি হবে এই ভেবে যে আমরা শিয়ানা হয়েছি। কিন্তু মিস্টার অ্যারন, শুধু গন্ডাখানেক স্টেনগান থাকলেই মানুষকে আটকানো যায় না। বলেই আহমদ মুসা রিভলভার সমেত ডান হাত বিদ্যুৎ বেগে সামনে এনে 4 জনকে তাক করল। বলল, তোমরা স্টেনগান তোলার চেষ্টা করলে, আর মিস্টার অ্যারন, তুমি পকেটে হাত দেওয়ার চেষ্টা করলে, এই লিটল ক্যানন ব্রাশ ফায়ার করবে। তোমার হাতের স্টেনগান হাতের রিভলভার বোটে রেখে পানিতে নেমে যাও। আমি তোমাদের মারতে চাই না। এ কথা বলার সময় পেছনে ড্রাইভিংয়ে বসা লোকটি তার পাশে রাখা স্টেনগান তুলতে যাচ্ছিল। আহমদ মুসা এদের সাথে কথা বললেও তার চোখ পেছনের লোকটিকেও কভার করছিল। কথা বলার মধ্যেই আহমদ মুসার লিটল ক্যানন রিভলভারটি ট্রিগার সেকেন্ডের জন্য চেপে বসল। আর সামনে বসা 4 জনের মধ্যে 2 জনের ফাঁক দিয়ে কয়েকটা বুলেট ছুটে গিয়ে নিখুঁতভাবে তার মাথায় আঘাত করল। লোকটির দেহ উল্টে ঝপ করে পানিতে পড়ে গেল। এরা 4 জনই পলকের জন্য পেছনে তাকিয়ে মরিয়া হয়ে 3 জন তাদের স্টেনগানের নল উপরে তুলেছিল। আর অফিসারটিও হাত দিয়েছিল পকেটে, কিন্তু ওই পর্যন্তই। আহমদ মুসার তর্জনী ট্রিগারের উপরেই ছিল, তা আবার চেপে বসল ট্রিগারে। আর আহমদ মুসার হাতটি রিভলভারটি ঘুরিয়ে নিল 4 জনের ওপর দিয়ে। মুহূর্তেই 4 জনের দেহ ঝরে পড়ল বোটের ওপর। আহমদ মুসা চারদিকে চেয়ে দেখল আশেপাশে কোন পেট্রোল বোটের আলো দেখা যাচ্ছে না। আর অটো সাইলেন্সারের লিটল ক্যানন গুলি করার সময় সামান্য হিস হিস ছাড়া কোনো শব্দ করে না। আহমদ মুসা তার লিটল ক্যাননের নলটা মুছে নিয়ে সেটা আর সে পায়ের মোজায় গুজল না। কাঁধের মধ্যখানে ঘাড়ের নিচে জ্যাকেটের একটা গোপন পকেটে ঢুকিয়ে রাখল। তারপর লাশগুলো পানিতে ফেলে দিল। বোটের আলো নিভিয়ে দিয়ে সে গিয়ে পেছনের ড্রাইভিং সিটে বসল। বোটের ইঞ্জিন বন্ধ করে দিল। ফ্ল্যাগ স্ট্যান্ডের সাথে বেঁধে রাখা ইমার্জেন্সি ফ্ল্যাগ খুলে ফেলল। তারপর ফ্ল্যাগ স্ট্যান্ড খুলে নিয়ে বৈঠা বেয়ে সে চলল উপকূলের দিকে। অন্ধকারে গা ঢাকা দিয়ে নিঃশব্দে চলল বোটটি। 1.25 ঘণ্টার মতো বোট চালিয়ে সন্ধ্যা 7:30টার দিকে আহমদ মুসা উপকূলের গাছপালার আড়ালে পৌঁছে গেল। তীরের কোথায় কি আছে, কোথায় রাস্তা, কোথায় কোথায় ওদের বেজ ক্যাম্প আছে, এ সম্পর্কে আহমদ মুসার কোনো কিছুই জানা নেই। তবে একটা বিষয় সে নিশ্চিত, তোয়া দ্বীপের তোয়া শহরটি এবং তোয়ার শাসনকেন্দ্র যেহেতু পূর্ব উপকূলের মাঝামাঝি স্থানে, তাই বোটটি সে উত্তর উপকূলের পূর্ব অংশের কোথাও নোঙর করে স্থলপথে তোয়া শহরের দিকে এগোতে চায়। উপকূলের পশ্চিমাঞ্চল ও মধ্যভাগের 2 স্থানে আলো দেখতে পেল আহমদ মুসা। ওগুলো কি কোস্টাল গার্ডদের বেজ ক্যাম্প? যাই হোক, তার গন্তব্য এটা নয়, তাকে আরও পূর্বে এগোতে হবে। উপকূল ধরে আরও এগোল আহমদ মুসা। পূর্ব প্রান্তের দিকে অনেকটাই চলে এসেছে আহমদ মুসা। ডান পাশে উপকূলে আরও এক গুচ্ছ আলোর রেখা দেখতে পেল আহমদ মুসা। আর পূর্বে এগোনো নয়, এরই আশেপাশে তাকে নামতে হবে। তার নিশ্চিত ধারণা, ওটা যদি ওদের বেস ক্যাম্প হয় তাহলে সে ক্যাম্পের সাথে তোয়া সিটির সংযোগ রাস্তাও আছে। সেই রাস্তা আহমদ মুসার দরকার। বোট ঘুরিয়ে নিয়ে উপকূলের আলোটাকে আহমদ মুসা বামে রেখে উপকূলের দিকে এগিয়ে চলল আহমদ মুসা।